জঙ্গল সাফারি মানে শুধুই বাঘ দেখা নয়, সাফারির আসল অর্থ হলো অরণ্যকে দেখা, প্রাণীদের বন্যতা, তাদের আসল ঘরে তারা কিরমভাবে থাকে, প্রকৃতির সাথে তাদের যে নারীর টান সেটাকে অনুভূত করার নামই হলো জঙ্গল সাফারি। তাই আজ শিল্পী ও শুভম আপনাদের নিয়ে যেতে চলে এসেছে এই রোমহর্ষক অ্যাডভেঞ্চারে। কোন জঙ্গলে যাচ্ছি আমরা, জঙ্গলে আমরা কি কি দেখলাম, কতই বা বন্যপ্রাণী আছে এই জঙ্গলে, আর সবচেয়ে বড় প্রশ্ন যে এই জঙ্গলে বাঘ আছে বা আমরা বাঘ দেখতে পেলাম কি পেলাম না, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু আপনাদের আমাদের সাথে যেতে হবে এই রোমহর্ষক জঙ্গল অ্যাডভেঞ্চারে। তাই আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও, বেতলা জঙ্গল সাফারি। সো গাইজ, আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন যে কিরমভাবে আমরা বেতলা ট্রি হাউস বুক করলাম, আর জঙ্গলের বুকে এই ছোট্ট ট্রি হাউসে কিরমভাবে আমরা আছি। তো এই যে ইটস মর্নিং অ্যান্ড ইটস 6:15 AM, আর আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি এই যে মাম দাদাই দিদাই আমি সাফারির জন্য। তো এখন কোনো মাদারের উপদ্রব নেই লাকিলি, আর আমাদের গাড়ি লেগে গেছে। আর গাড়ির আমাদের যে প্রাইসটা নিয়েছে সেটা হলো যে 2450, আর ওই টিকিটটা আমি আপনাদের দেখাবো অফকোর্স, আর টিকিটটা আমি দেখাবো আর টিকিট কাউন্টারটাও দেখাবো। এখান থেকে 100 মিটার ওই বন বিহার ফেলে একটু এগিয়ে গেলেই কিন্তু টিকিট কাউন্টারটা পড়বে, সেটা আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। তো আপনাদের যে আমি বললাম টিকিট কাউন্টারটা দেখাবো, সেইটা হলো 100 মিটার্স ফ্রম আওয়ার বেতলা ফরেস্ট ট্রি হাউস। মানে আমাদের বেতলা ট্রি হাউস প্রেমিসেস থেকে বেরিয়ে বাঁদিকে 100 মিটার্স হেঁটে এলেই হলো এই টিকিট কাউন্টারটা। যথারীতি আমরা সময় মতো সপরিবারে পৌঁছে গেলাম এখানকার সাফারি জিপের কাছে। আর এখানকার ফরেস্ট রেঞ্জাররা কিন্তু খুবই ভালো বিহেভিয়ারের দিক থেকে, কারণ কি দাদাই আর দিদাইকে আস্তে আস্তে এনারা ধৈর্য সহকারে জিপে তুললেন। তারপরে কিন্তু আমরা সাবধানে জিপের ওপরটায় উঠে পড়লাম। বন্ধুরা, মাম্মাম যেরকম কি দেখতে পাচ্ছেন চিতওয়া ন্যাশনাল পার্কের একটি গেঞ্জি পরেছে, কারণ কি আমরা যখন লাস্ট টাইম নেপালে গেছিলাম তখন কিন্তু আমরা চিতওয়া ন্যাশনাল পার্কেও সাফারি করেছিলাম। সো উই আর ভেরি ইন্টারেস্টেড কি এখানকার সাফারি কেরম হবে সেই পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে আমি ফাইনালি উঠে পড়লাম আমাদের জিপেতে। এবার উঠবে আমাদের ফরেস্ট রেঞ্জার দাদা, যিনি আমাদের সাথেই থাকবে অ্যাজ আ গাইড। সো আমরা ঢুকতে চলেছি আমাদের সাফারি পার্ট 1 মানে BN সেক্টরে। এবার আমরা ঢুকছি বাইসন গেট দিয়ে। এই যে আমাদের গাড়ি মানে আমাদের সাফারি জিপ এন্ট্রি নিল বাফার জোনে। এই বেতলা জঙ্গলটা যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন PTR মানে পালামু টাইগার রিজার্ভের একটা পার্ট। সো লেট দ্য অ্যাডভেঞ্চার বিগিন। बाइसन गेट बोला जाता है इसे, और यहाँ से आपका पार्क चालू होता है। अच्छा, ये सभी जो ग्रासलैंड बनाया गया है दोनों साइड में, ये स्पेशली डियर के लिए बनाया गया है। जैसे नाइट में जो जंगली शिकारी जानवर होते हैं ना, वो अगर नाइट अंदर स्टे करेंगे ना तो शिकार हो जाते हैं, इसीलिए यहाँ पे वो लोग सेफ महसूस करते हैं। और ये जो आप केज देख रहे हैं ना वहाँ पे, हाँ ये तो गुफा जो है, यहाँ पहले लेपर्ड को रखा जाता था, लेकिन कुछ ये हो गया ना, केस हुआ इस यहाँ पे, तो घटना कुछ हुआ, इंसिडेंट हुआ, जिसके वजह से यहाँ से अंदर ये कर दिया, अंदर हाँ केस कर दिया। তো আমরা কিন্তু খুব এনজয় করছি, আর স্টার্ট হয়ে গেছে যেরকম কি দাদা বললেন বাইসন গেট দিয়ে কিন্তু আমরা এন্ট্রি নিলাম। So it's 6:30 PM in the morning and we have started our journey, our safari ride. আর আমরা এখন মানে বাইসন গেট দিয়ে ঢুকে চলেছি, আর আরেকটা বার্ড সাইটিং হয়েছে ওই সাইডে। আজ মন্ডে 20 অক্টোবর 2025, এখন বাজে সকাল 6টা। গুড মর্নিং ফ্রম বেতলা। আজ আমাদের সাইট সিনের মেন আকর্ষণ হলো বেতলা সাফারি। তো চলুন আপনাদের সেটাই কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, অ্যাকচুয়ালি বার্ড সাইটিং বা অ্যানিমাল সাইটিং যে কোনো সময় হতে পারে, তো আমি ক্যামেরাটা আমাদের দিকে রাখছি না, ক্যামেরাটা ঘুরিয়েই রাখছি একদম সামনের সাইডে, তাতে যে কোনো বার্ড বা অ্যানিমাল এলে আপনারা দেখতে পান। হ্যাঁ, অফকোর্স অডিওটা দিচ্ছি, আমি মিউজিক কোনো দিচ্ছি না, অডিওটা দিচ্ছি, র ক্লিপটা দিচ্ছি, যাতে পুরো এক্সপিরিয়েন্সটা আপনারাও সেম অ্যামাউন্ট অফ এনার্জিতে এনজয় করতে পারে।
তো আস্তে আস্তে কিন্তু আমরা বাফার জোন ছেড়ে কোর এরিয়ার দিকে যাচ্ছি। এবার আসল প্রশ্ন হলো বেতলা রিজিয়নে বাঘ আছে কি নেই। এর উত্তর হলো যে বেতলা রিজিয়নে 6 থেকে 7টি বেঙ্গল টাইগার্স আছে। আর এখন আমাদের সাফারি কার প্রবেশ করতে চলেছে এলিফ্যান্ট গ্রাস জোনেতে। এলিফ্যান্ট গ্রাস, हाँ एलिफेंट ग्रास के नाम से जानते हैं ना, इसे एलिफेंट खाना बहुत ज़्यादा पसंद करते हैं। एलिफेंट का फेस्ट हाँ हाँ जैसे एलिफेंट ग्रास, बाम्बू, बरगद की छाल, ये सब फेवरेट में है। একটা ডিয়ার সাইটিং হয়েছে এই যে দেখ এই দেখতে পাচ্ছেন আপনারা, মানে এটা আমরা কাছে টেনে নে ওকে। বাট সকালবেলা সাফারি পালিয়ে যাবে আবার। দেখার মধ্যে গেলে না পালাবে। কি সুন্দর না, কি দেখছো দেখো। জিপ দেখে যতজনরা ভয় পায় না তার একমাত্র কারণ হলো যে সাফারির জিপ কিন্তু ওদের ইকোসিস্টেমের ভেতরেই ওরা ধরে, লাভলি লাভলি। কারণ কি ওদেরকে অ্যাক্লিমেটাইজ করানো হয় সাফারি জিপের সাথে। যখন একটা ন্যাশনাল পার্ক খোলা হয় তো তখন ওটাকে অ্যাক্লিমেটাইজ করানো হয়। কি সুন্দর দেখ। এই দেখো, এই জঙ্গলে বাবা দেখছো, বাবা দেখো এই যে দেখো, ওই দেখো, ওই দেখো এই যে ফান দেখো। দিয়ে দেখো, দেখতে পেয়েছো ও চলে যাচ্ছে দেখো, দেখেছেন? দেখতে পেয়েছো তো। মানে আপনারা যদি খালি পায়ে আসেন তাহলে কিন্তু পালিয়ে যাবে। এটাই হলো জঙ্গল। কোন মোড়ে যে আপনার জন্য কি অপেক্ষা করছে সেটা কিন্তু কেউ জানে না। তাই আপনাদের সব সময় সতর্ক থাকতে হবে। কখন কোনখান দিয়ে কি অ্যানিমাল সাইটিং হয়ে যায় এটা কিন্তু কেউ বলতে পারবে না। এই বেতলা ফরেস্ট সম্বন্ধে একটা কথা আপনাদের জানিয়ে দিই, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বেতলা ফরেস্ট বন্ধ থাকে। যদি বেতলা ফরেস্ট দেখতে চান তো আপনারা কিন্তু অবশ্যই অক্টোবরে ভিজিট করবেন। আর আমাদের মতো ভোর 6টার সময় কিন্তু টিকিট কাটবেন, তাতে পশু পাখিরা সামনে আসে। So guys, we are almost 30 minutes in the safari now and safari is the best way to explore jungle. মানে তোমরা যদি জঙ্গলকে জানতে চাও, জঙ্গলকে চিনতে চাও তাহলে অবশ্যই আমি বলবো সাফারিতে এসো। And for safari, Betla is the best place to start off with. আমার সবচেয়ে ভালো লাগছে যখন এই সাফারি জিপটা চলছে আর এখান থেকে ভিউটা জাস্ট দেখুন। এছাড়া জঙ্গলের ভেতর কিন্তু অনেক রাডার্স বসানো আছে, যেরকম এই টাওয়ারটা, যাতে বন্য প্রাণীদের সঠিক ইনফরমেশন পাওয়া যায়। अभी है कि विंटर सीजन है तो झाड़ियाँ बहुत ज़्यादा मिलेंगी, तो आपको केयरफुली दोनों साइड में देखना पड़ेगा एनिमल्स को। और यही समर सीजन में लॉन्ग डिस्टेंस पर दिख जाता है, साइटिंग होता है, इसलिए जानवर को आसानी से समर सीजन में देख। और दादा अगर कोई घूमना है यहाँ पे तो आप मतलब क्या बोलना चाहेंगे, किस टाइम पे तो बेटर है? ये इसके लिए बेटर आपका है, आपका अक्टूबर से लेके जनवरी तक आपका उस समय आपका एनिमल्स का साइटिंग बेस्ट है। और कभी भी अगर विजिट करने आए यहाँ बेतला नेशनल पार्क तो आप अर्ली मॉर्निंग या लेट इवनिंग टिकट बुकिंग करें, उस समय आपको एनिमल साइटिंग बहुत ज़्यादा होता है। और अगर जैसे डे हो जाता है 9 बजे के बाद अगर एंट्री करते हैं, या फर्स्ट आप सेकेंड आप 2 बजे एंट्री करते हैं, तो उस समय धूप होता है, तो धूप में जानवर बाहर रहना पसंद नहीं करते हैं, इसलिए अर्ली मॉर्निंग या लेट इवनिंग आप टिकट बुकिंग करें। और दादा लगभग कितने टाइगर्स या लेपर्ड्स हैं यहाँ पे? यहाँ पे पहले 6 था और अभी आपका एक रडार में कैच हुआ है, एक नया टाइगर एंट्री किया है PTR में, उसको लगाकर आपका टोटल 7 हो चुके हैं। और लेपर्ड का काउंटिंग में आपका 4 है अभी यहाँ पे। एलिफेंट मैक्सिमम नंबर्स में यहाँ एक्सिस है, एंटीलोप मतलब हिरन का ही स्पीसीज है, वो मैक्सिमम नंबर है। उसके बाद आपका एलिफेंट है, उसके बाद आपका बाइसन है। আর যেতে যেতে কিন্তু আমরা চিতল ডিয়ার স্পট করেছিলাম, বাট ক্যামেরা খুলতে খুলতে সেটা কিন্তু অলরেডি অরণ্যে হারিয়ে গেছিল। তো এই যে এখানে কিন্তু চিতল ডিয়ার দেখলাম আমরা, চিতল মানে স্পটেড ডিয়ার। আর খুব ভালো লাগছে আমাদের এই পুরো ট্রিপটা, গাইডরা আমাদেরকে বলতে বলতে নিয়ে যাচ্ছে। আর তোমার কিরকম লাগছে মাম্মা? আমারও ভালো লাগছে, আমি একদম গাড়ির টপে বসে আছি। আমি আর বাবু দুজনেই গাড়ির টপে, আর বাবি মামুনি ওই মিডিলে বসেছে। তো অ্যাকচুয়ালি আমরা মাইক আছে বাট আস্তে কথা বলছি দি রিজনেতে, যাতে ন্যাচারাল ইকোসিস্টেমটা রপচার না হয় এখানে। সো দ্যাট ইজ দি রিজন। চলুন এবার আরেকটু নিচে যাচ্ছি, ওই বাফার জোন পেরিয়ে অলমোস্ট কোরিয়ার দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। যেতে যেতে আমাদের চোখে পড়লো একটি গ্রে হেডেড ফিশ ইগল, যেটা তার খাবারের সন্ধানে জলের ধারে বসেছিল। भी पोन्ड है, पोन्ड में आपका बहुत सारा मछली हो गया,
या जो भी जीव जंतु पानी में रहते हैं वो सेफ रहते हैं और बड़े साइज। तो उसका मतलब शिकार यही ईगल हो गए, क्रोकोडाइल हो गए, यही सब करते हैं। यहाँ परमिशन नहीं है बाहरी लोगों को पैदल आने का। अगर आप एंट्री करना है तो सिर्फ सफारी में ही आ सकते हैं। মানে ন্যাচারাল হ্যাবিটেট এখানে কোনোভাবেই রপচার হয় না, মানে পুরো ন্যাচারাল ইকোসিস্টেমের মাথা আমরা কিন্তু উডসে একটি পিকক স্পট করলাম। আর আমরা যেহেতু রেনি সিজনের একটু পরপরই এসেছি, সেই জন্য ময়ূরের কিন্তু পেখমটা আমরা দেখতে পেলাম না, নাই সেই ময়ূরের ফেমাস রেন ডান্স। তো আরেকটা জিনিস জানতে পারলাম যে ময়ূরের পেখম কিন্তু পার্মানেন্ট নয়। এটা আমার সিরিয়াসলি নলেজ ছিল না। ময়ূরের পেখম কিন্তু ঝরে যায়, যে এই সিজনটা যেখানে ঝরে যায়, আবার মার্চের দিকে কিন্তু ফুল ফ্লেজেড ভাবে ওরা মানে পেখম মেরে ডান্স করে। কারণ কি রেনি সিজনে নাকি ওনাদের মানে ময়ূরটা ফেদারে ওয়েট হয়ে যায় আর অনেক ইনফেকশন হয়, যেহেতু জল জমা জন্য কিন্তু ময়ূর পেখম ছেড়ে থাকে। তো চলুন আরো অনেক এরকম ইনফরমেশন দিতে থাকবো মাঝখানে। আর চলুন আরেকটু ভেতরে যাবে জঙ্গলে। এই বেতলা ফরেস্ট আসার কিন্তু বেস্ট টাইম হলো অক্টোবর টু মার্চ। কি এখনো পর্যন্ত আমাদের জার্নি কিরম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা ক্লিক করে দাও আরও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড ইয়েস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দেখতে পেলাম 3টে ডিয়ার কিন্তু রোড ক্রস করছিল। আর আমাদের জিপের আওয়াজ শুনেই কিন্তু তারা সতর্ক হয়ে কি সুন্দরভাবে জঙ্গলের ভেতর চলে যাচ্ছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। हाँ, हम लोग पहले अगर आते तो आपका बंद बॉडी से ही घुमाया जाता था। इसी सीजन से आपका ओपन सफारी आपका चालू हुआ है। अच्छा, एनिमल्स को डर तो होगा ना, हाँ नए चीज को देखकर हम लोग भी डर जाते हैं। एकदम ये लोग सही। तो ज्यादा सेंसिटिव होते हैं, हम लोग से भी ज्यादा सेंसिटिव है ये। और दादा ये कितना आयतन है जो? इनका टोटल पीटीआर का मैम 1144 स्क्वायर किलोमीटर है। और बेतला नेशनल पार्क जो अभी हम लोग विजिट कर रहे हैं, इसका 226 स्क्वायर किलोमीटर विजिट जो कर रहे हैं हम लोग। वेरी गुड। हाँ, और अंदर जाने का परमिशन नहीं है आपका। आफ्टर 2-3 इयर्स के बाद मैम आपका टाइगर सफारी स्पेशली चालू होने वाला है। उस प्रोजेक्ट पे वर्क चालू हो चुका है। कभी भी अगर नेक्स्ट टाइम विजिट करेंगी आप लोग तो स्पेशली आपको टाइगर साइटिंग के लिए सफारी होगा मिलेगा। ओके, वहाँ टाइगर देख सकते हैं। अभी जैसे चूंकि ये ओपन फॉरेस्ट है तो रियरली दिखने को मिलते हैं मांसाहारी जानवर, जितने भी शाकाहारी है, क्योंकि वो नाइट में शिकार करते हैं, डे में नहीं करते हैं। जैसे लेपर्ड हो गए, रॉयल बंगाल टाइगर हो गए, ये सब आपको नाइट में। पहले नाइट सफारी चलती थी, अच्छा उसे क्लोज कर दिया गया कुछ प्रॉब्लम की वजह से। सेफ्टी इश्यूज था। हाँ हाँ, পার্কিং দিয়ে রয়েছে, ডগের মতো চাল্লায়। ওটা একটু বলে দিবি। কি সুন্দর। হ্যালো, तरह से कॉरिडोर मतलब समझिए कि ससुराल टू नैहर दोनों का है ये टाइगर जोन। हाँ, रियली में कॉरिडोर मीन्स आपका एक स्थान से दूसरे स्थान जाने का रूट को कॉरिडोर बोला जाता है। तो ससुराल टू नैहर बोल सकते हैं। ওই যে আমার পিছনে যে রুটটা ওদিকে দিকে গেল, ওটা কিন্তু টাইগার করিডোর, যেরকম কি দাদা আমাদেরকে বললো। তো টাইগার করিডোর ওখানে যাওয়ার পারমিশন নেই। হ্যাঁ, চালু হবে ওটা, আই থিঙ্ক 1 or 2 years লাগবে। টাইগার প্রজেক্টে কাজ হচ্ছে, আমাদের বলা হয়েছে এটা। আর ওখানে টাইগার প্রজেক্টের পরে কিন্তু স্পেশালি বেতলাতে এলে স্পেশালি ফর টাইগার সাইটিং they will conduct a different safari kind of thing. So in that thing you will have a closed jeep, not like this open jeep কিন্তু নয়, closed jeep হবে। আর সেখানে you guys will like venture out for tiger sighting। তো সেই জিনিসটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে। আমাদের বেলায় তো হলো না, বাট আমাদের বেলায় একটা নিউ এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে ওপেন জিপ। বাট এর বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ হলো কি এখনো জানোয়াররা, মানে এখনো অ্যানিমালসরা কিন্তু অ্যাক্লামাটাইজ হয়নি এটার থেকে। সো দে আর ভেরি অফ্রেড অফ আস। লাইক ওরা
ভাবছে যে আমরা অ্যাট্যাক করবো বা কিছু একটা করবো। সো আমি এখানে লঙ্গুরকে দেখলাম, সেই রিয়াকশনটা আমি রেকর্ড করেছি। তো কতটা ভয় পেয়েছে আমি আপনাদের দেখাবো। তো এই জিনিসটা 1 to 2 months হয়ে গেলে নর্মালাইজ হয়ে যাবে ওদের কাছে। সো আশা করছি আপনারা যতদিনে আসবেন এই ভিডিওটা দেখে ততদিনে সব একদম নর্মাল হয়ে যাবে, আর আপনাদের টাইগার সাইটিং এর চান্স কিন্তু আরো বেড়ে যাবে। আর মা চিল্লিও না, বারণ করেছে না? ও কি লাভলি পয়সা উসুল, ও কি সুন্দর। তো এই যে সাফারি এখানে থেমেছে, আর ওই রুটটা পুরো কিন্তু ডিয়ার্স জুড়ে আছে। আর ডিয়ার্স অনেক টাইপ হয়, দাদার থেকেই সব জানলাম। ছোট ছোট বার্কিং ডিয়ার্স হয়, চিতল হয়, আর অ্যান্টিলোপস হয়, এই 3টে সাইজের ডিয়ার হয়। আর ওখানে ডিয়ারগুলো আপনাদের দেখালাম, খুব সুন্দর লাগছে। পুরো সাফারি রুট জুড়ে কিন্তু বসে আছে, আর একটাও এখনো মুভ হয়নি। তো চলুন আপনার সাথে আবার যাওয়া যাক। उधर इसलिए परमिशन नहीं है क्योंकि उधर जंगली शिकारी जानवर ज्यादा हैं। उधर मान लीजिए ओपन सफारी से अगर हम लोग टूर करते हैं, विजिट करते हैं, किसी तरह का इश्यू हो जाएगा तो पीटीआर को दिक्कत होगा ना। वो पीटीआर हमेशा चाहता है कि हमारे टूरिस्ट हों या जो भी लोग हों, उन्हें किसी तरह का कोई प्रॉब्लम ना हो, और इसीलिए टाइगर सफारी स्पेशली चालू करने वाले हैं वो, और उनका प्रोजेक्ट चालू हो चुका है। अगला आपका 2 से 3 साल के भी दिन में आपका चालू हो जाएगा। इस एरिया में भी हम लोग जा सकते हैं। 2 से 3 साल के बाद फिर आना पड़ेगा। उसका वर्क चालू हो गया तो। और एक बार बता दीजिए ना, वो एलिफेंट कब देखेंगे, कहाँ देखेंगे? हाँ, एलिफेंट, अगर एलिफेंट या बाइसन अगर स्पेशली देखना है तो उसके लिए आपको इवनिंग टाइम आना पड़ता है ना। उस समय आपको एलिफेंट और ये बाहर दिखाई देते हैं, क्योंकि अभी आपका विंटर सीजन है तो ड्यू है। ड्यू के चलते बहुत एनिमल्स आपका बाहर आना पसंद नहीं करते हैं, क्योंकि ग्रास में ड्यू जमा हुआ रहता है, इसीलिए। এই সাফারিতে আপনারা যখন যাবেন তার ঠিক আগে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। মানে আপনারা যদি প্ল্যান করেন বিকেল 4টের সময় সাফারি যাবেন, তাহলে কিন্তু 3:30টের সময় গিয়ে টিকিট কেটে আসতে হবে, আর তখনই আপনাদের গাড়ি আর ড্রাইভার अलॉट হয়ে যাবে। আর এখানে সাফারি কার্স কিন্তু 50টার উপরে আছে, তাই সাফারি গাড়ি নিয়ে টেনশন নেবেন না। होते हुए आपका तिल्ली जोड़े होते हुए आपका बंगाल तक अटैच कर जाता है। जैसे अभी आप लोग शायद विजिट किए हैं या नहीं, आपका लोथ फॉल्स जो है महुआ डार के नजदीक में है, वो जो पानी गिरता है ना सर लोथ फॉल्स से, वो छत्तीसगढ़ का पानी यहाँ गिरता है। नीचे जो हम लोग होते हैं देखने जाएंगे, नीचे का एरिया झारखंड है, लेकिन जो पानी का ऊपरी हिस्सा है जो गिरता है वो छत्तीसगढ़ स्टेट में आ जाता है। স্টেট জুড়ে কিন্তু এই পিটিআর জঙ্গলটা যেটা বললো আমাদেরকে, কোলামু টাইগার রিজার্ভ, আর এটা কিন্তু 1100 স্কোয়ার কিলোমিটার পুরো জঙ্গলটা। সো ইটস ভেরি মানে ওয়াইল্ড, ইটস ভেরি ইনট্রিগিং এই ব্যাপারগুলো। তো আমার কিন্তু খুব ভালো লাগে এই ব্যাপারগুলো জানতে, বা ফরেস্টের ব্যাপারে জানতে, বন্য পশুদের ব্যাপারে জানতে। তো এই জিনিসগুলো ছোটো ছোটো প্রো টিপসের মধ্যে দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। এই পুরো ফরেস্টে কিন্তু বন্ধুরা আপনারা অনেক রকমের বাঁদর দেখতে পাবেন, বাট হ্যাঁ, তাদেরকে কিন্তু কোনো রকম খাবার আপনারা দেবেন না, কারণ কি বেতলাতে স্ট্রিক্টলি বলাই আছে যে কোনো বন্য প্রাণীকে কোনো রকম খাবার দেওয়া একদম নিষিদ্ধ। सफारी का सुविधा फैसिलिटी नहीं था। एलिफेंट राइडिंग में आपका ज़्यादा एनिमल्स देखते थे, और टाइगर भी उस समय बहुत संख्या में, और अगर एलिफेंट राइडिंग होता था टाइगर को आप लोग साइड से देख सकते थे, क्योंकि एलिफेंट में अटैक नहीं कर सकता है, तो इसीलिए वो ज़्यादा दिखते थे और टूरिस्ट देखकर बहुत प्रसन्न भी होते थे। तो 1972 में स्थापित। हाँ, 1972 में स्टैब्लिश हुआ था। उस समय आपको टोटल टाइगर प्रोजेक्ट जो है वो 1972 से ही स्टार्ट हुआ है। 9th टोटल टाइगर प्रोजेक्ट ऑल इंडिया में चालू हुआ था, उसमें आपका ये था पहला ओखला नेशनल पार्क। अच्छा, ये हाँ एक क्षेत्र है ना कि ग्रासलैंड है, उस एरिया में बाइसन चौधरी चौधरी जो हम लोग देखे बाइसन देख के एरिया को हम लोग जा रहे हैं। देखते हैं हम लोग का लग गया है, दिख पाता है या चला गया है। গাড়ি কিন্তু ছুটছে বাইসন দেখার ব্যাপার, দেখা যায় নাকি দেখি, যদি রাস্তা ভালো থাকে তবে দেখা যাবে। আর এখানে কিন্তু খুব গাছগুলো অনেক নিচু নিচু আছে, ওই জন্য ক্যামেরাটা খুব করে রাখতে হবে। আসলে বসে বসে
और लेपर्ड ज़्यादा साइटिंग होता है। ये टाइगर आपका घासी एरिया में ज़्यादा रहना पसंद करते हैं, पथरीला जगह। और नुनाही इसलिए इस एरिया को रखा गया है नाम, क्योंकि यहाँ जो मिट्टी है ना, ये आपका सॉल्टी है। अच्छा यहाँ मंकी लोग मिट्टी को भी खाते हैं। और पीछे जो पॉन्ड देखे उसमें आपका नेचुरली सॉल्ट वाटर निकलता है, मिट्टी है इसलिए। जैसे हर जगह पे आपका समर सीजन में होता है ना, ये आपको सॉल्ट भी दिया जाता है, हाँ, जब उसको चाटते हैं उसके बाद ड्रिंक करते हैं। लेकिन इस जगह पे सॉल्ट बीट नहीं दिया जाता है, क्योंकि ये नेचुरली है यहाँ का मिट्टी नमकीन। না এই জায়গাটাতেই কিন্তু ওয়াটার বাফেলোজ আর বাইসন্স দেখা যায়। তো সেই জিনিসটাই কিন্তু আমরা এখন দেখতে চলেছি। আর ফুল স্পিডে গাড়ি যাচ্ছিল তখন। আর জানি না তখনকার আই থিঙ্ক অডিবল ছিল নাকি খুব জোরে হাওয়া দিচ্ছিল। সো দিস ইজ দি থিং কি আমরা এখন যদি বাইসন দেখতে পাই তাহলে কিন্তু খুব 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 লাকি ফিল করবো। মানে টাইগার দেখুন সবাই দেখতে পায় না, টাইগার সকালবেলা বেরোয়ও না, খুব রেয়ার কেসে বেরোয়। বাট বাইসন্স আর ডিয়ার্স এইগুলো দেখাও কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। এতগুলো ডিয়ার যে আমরা একসাথে দেখলাম, সত্যিকারের মনে হচ্ছে পয়সা বসুল। আর যদি বাইসন দেখতে পাই তাহলে তো ভালো, শোনায় সোহাগা। তো চলুন দেখি কি হয়। আর আমরা যখন যাচ্ছি গাছগুলো যেন মাথার উপরে এসে পড়ছে, একটু দেখবেন, সাবধানে যাবেন আর কি। মানে আমরা উঁচুটাতে রয়েছি, তো যখন আপনারা উঁচুটাতে বসবেন তখন গাছগুলো সামনে এসে পড়বে মাথার উপরে, তো একটু নিচু হয়ে যাবেন। বাইসন স্পট করার জন্য আমরা যে জায়গাতে যেতে চলেছি সেই জায়গার নাম হচ্ছে তোনাহি। এখানে একটা ছোট্ট ওয়াটার এরিয়া আছে যেখানে বাইসনসরা জল খেতে আসে, আর আজকেরও কিন্তু সেখানেই স্পট করা হয়েছে। তো ফাইনালি আমাদের জিপ এসে দাঁড়িয়েছে তোনাহি দি বাইসন সেক্টর। অনেকে বাইসন আর নর্মাল বাফেলোর ভেতরে ডিফারেন্সিয়েট করতে পারে না। তাদের উদ্দেশ্যে বলে রাখি যে বাইসনরা বেশি মাস্কিউলার হয়, তাদের হর্নসগুলো বেশি পয়েন্টেড হয়, আর তাদের মাথার মাঝখানে একটা হোয়াইট ফারি এরিয়া থাকে, আর তাদের পায়ে মানে হুভস থেকে নি অবধি পুরোটা কিন্তু হোয়াইট হয়। এইগুলো হচ্ছে কিছু বাইসন আইডেন্টিফিকেশন মার্কস, যেটা আপনাদের বাইসন আর বাফেলোর ভেতর ডিফারেন্সিয়েট করতে সাহায্য করবে। বাইসন্সদের আইডেন্টিফিকেশন মার্ক আছে, তো সেটা হচ্ছে পায়ের তলা থেকে সাদা থাকবে আর মাথার উপরে একটা হোয়াইট ফার থাকবে। তো সেই জিনিসটা আমরা কিন্তু দেখলাম এখানে, দাদাও বলছিলেন। আর ব্যাপারটা হচ্ছে যে এখানে বাইসন এত পাওয়ারফুল হয়, রিসেন্টলি নাকি একটা টাইগ্রেসকে মেরে দিয়েছে, এই আগের সিজনেই একটা টাইগ্রেসকে মেরে দিয়েছে। তো সেই রিমেন্সও কিন্তু পিটিআর কালেক্ট করেছে। তো এই জিনিসটা কিন্তু খুবই মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে টাইগারকেও কেউ মারতে পারে, একটা হার্বিভোরাস প্রাণী। সো লেটস সি, চলুন আরেকটু কাছ থেকে দেখানো যাক আপনাদের বাইসনদের। এই যে আমি মাম্মাম আর পিছনে দুটো বাইসন দেখা যাচ্ছে, আর ওখানে ওই সাইডে কিন্তু তাদের ছেলেপুলেরাও আছে। মানে আই থিঙ্ক একটা ছেলে দেখলাম ছোট বাইসন। তো ওইগুলো কিন্তু দেখে খুব 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 ভালো লাগছে। আর এই সাফারিটা আমরা লিটারেলি খুব এনজয় করছি। তো আপনাদেরকে বলবো আপনারাও আসুন আর এই বেতলা ন্যাশনাল পার্কের সাফারি, এই পিটিআরের সাফারি এনজয় করুন। তো এই যে আমাদের পিছনে কিন্তু লাইন দিয়ে সাফারি গাড়ি হয়ে গেছে, আর এখানে বাইসনরা কিন্তু আওয়াজ করছে। তো খুব সুন্দর লাগছে, খুব ওয়াইল্ড একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। চলুন আর একটু ভেতরে যাওয়া যাক। আর এই যে দুটো সেক্টরে কিন্তু এই পুরো জিনিসটা ডিভাইডেড। BC1 যেখানে আমরা আছি এখন, বেতলা ন্যাশনাল পার্কের ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টে হচ্ছে পালামু ফোর্ট পরে, আর ওই কি লেক মাম্মা ওইটা কমলদার লেক, কমলদার লেক পরে, সরি পন্ড, ওই পন্ড ঝিল টাইপের একটা। এই জিনিসগুলো কিন্তু ওই সেকেন্ড পার্টের পরে। সো আমরা কিন্তু আমাদের জিপে করে ট্রাভেল করছিলাম, অ্যান্ড অল অফ আ সাডেন আমাদের ড্রাইভার থেমে গেল, অ্যান্ড উই উইটনেস দি মোস্ট বিউটিফুল থিং অফ আওয়ার লাইফ, যে চিতল ডিয়াররা কি সুন্দরভাবে রোড ক্রস করছে। তোরা যে
যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এবার আমরা কিন্তু আরো কিছুক্ষণের জন্য আউটস্কার্টস অফ কোর এরিয়াতে ঘুরে বেড়াবো। वो 1972 में जब बेतला नेशनल पार्क इस्टेब्लिश हुआ था उस समय आपका एलिफेंट राइडिंग होती थी, लेकिन 1993 में जब मेनका गांधी पीएम बनी, वो जो पीएम थी ना वो एनिमल्स लवर थी। उस समय से वो कानून लगाई कि एनिमल्स का किसी तरह से यूज नहीं किया जाएगा, उनसे न राइडिंग और भी किसी तरह, जैसे पहले सर्कस में भी भालू को एलिफेंट को देखा जाता था, लेकिन उस समय से वो नियम लगाई कि वो एनिमल्स का यूज नहीं करना है। उसके बाद क्लोज कर दिया गया, लेकिन जो एलिफेंट राइडिंग होती थी यहाँ पे, वो एलिफेंट को अभी बाहर में रखा गया है, पीटीआर के द्वारा देख रेख उनका किया जाता है। बाहर अभी हम लोग देख जाएंगे ना, दूर से देख भी लेंगे। उनका कुछ बच्चे भी हैं और जो बड़े हैं 4 बड़े भी हैं, वो रखे गए हैं। আবার কিন্তু আমরা ওয়াইল্ড ডেতে একটি বিশাল বড় মেল পিকক দেখতে পেলাম। আর সিরিয়াসলি ওয়াইল্ডে এইসব পাখিকে ফ্রিলি উইদাউট এনি ফিয়ার ঘুরে বেড়ানো দেখার মজাই কিন্তু আলাদা। এরপরে কিন্তু আমরা আরেকটু চলতে অ্যাকচুয়াল বন মুরগি যাদেরকে বলে সেইগুলোকে কিন্তু দেখতে পেলাম। তো আমরা তো অনেক হিরণ দেখলাম, আমরা ময়ূর দেখলাম, বাইসন দেখলাম, আর এইদিকে দেখুন একদম বন মুরগি দেখা যাচ্ছে। এই যে ওই দাঁড়িয়ে আছে হরিণ, আরে ছুটছে রে। হরিণ কত বড় বড় দেখছো, এই দেখো ছুটে যাচ্ছে। এই তো এখানে দেন, আমি ওইখানটা করি সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে। আমরা আজকের বেতলা সাফারিতে বেরিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো কোনোদিন ভাবতেই পারিনি। ভগবানের যে কি সৃষ্টি না দেখলে কেউ বুঝতে পারবে না, অপরূপ সৃষ্টি। এরপর ফর দি ফার্স্ট টাইম উই স্পটেড 2টি ওয়াইল্ড বোর্ডস, মানে এগুলো হচ্ছে জংলি শুয়োর, আর এগুলো নাকি ফেভারিট খাবার আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি দেখতে হলে আপনাকে একবার কিন্তু বেতলা ফরেস্ট ভিজিট করতেই হবে। তো তাড়াতাড়ি আসুন ব্যাগ গুছিয়ে আর বেতলা ফরেস্ট ভিজিট করুন। সো ফাইনালি আওয়ার সাফারি কেম টু অ্যান এন্ড। এবার কিন্তু আমরা আবার বাফার জোনের যে গেটটা দিয়ে ঢুকেছিলাম, মানে বাইসন গেট, সেই দিকে আবার ফেরার পথ ধরলাম। যেতে যেতেও একটি পিকক সাইটিং হলো আমাদের, আর সেটা দেখে সত্যি আমাদের সবার মন ভালো হয়ে গেল। এখানে পালাচ্ছে আর আমাদের দরজায় এসে ধাক্কা দিচ্ছে। তো এই ময়ূর দেখে আমার একটা ময়ূরের গান করতে ইচ্ছা করছে। নাচ ময়ূরী নাচ রে, ঝুম ঝুমা ঝুম নাচ রে, ওই এলো আকাশ মেঘটা বর্ষা রানী সাজ রে, নাচ ময়ূরী নাচ রে। जैसे ये बेतला जो नाम है, बेतला नेशनल पार्क, बेतला में जितने भी वर्ड आते हैं, वर्ड में आपका टोटल एनिमल से लिया गया है। जैसे बी से ये बाइसन होता है, ई से एलिफेंट है, टी से टाइगर है, एल से लेपर्ड और ए से एंटीलोप है। ये 1972 में जब इस्टेब्लिश हुआ था तो एनिमल्स जो यहाँ पाए गए उन्हीं का नाम से ये जोड़ा गया है। बेतला का फुल फॉर्म होता है बाइसन, एलिफेंट, टाइगर, लेपर्ड, एंटीलोप। এইগুলি হলো এখানকার ফরেস্ট রেঞ্জারদের বাংলো, যেখানে থেকে ওনারা ডিউটি করেন। তো এই দেখুন ভীষণ ভাস্ট এরিয়া, আর ওইদিকে কিন্তু আমাদের হাউস, ওই যে ট্রি হাউস। কি আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আজকের আমাদের সাফারির সফর এখানেই সমাপ্ত হলো? না বন্ধুরা, আপনারা একেবারেই ভুল ভাবছেন, কারণ কি এটা শুধু BN সেক্টর 1 এর সাফারি। আমরা কিন্তু এই দিনকে BN সেক্টর 2 এর সাফারিও করেছিলাম ঠিক এই সাফারিটার পর। প্রত্যেকটি সাফারিতে মিনিমাম 1 ঘন্টা করে আপনাদের রাইড করানো হবে। যেরকম কি এই সাফারিতে আমরা 6 AM এ গেছিলাম আর ফিরেছি 7:30 AM নাগাদ, মানে 1 থেকে 1.5 ঘন্টা মতো এনারা সাফারি করান, আর সত্যি কিন্তু এক্সপিরিয়েন্সটা খুবই দুর্দান্ত। এরপরে যদি আপনারা ইচ্ছুক হন তাহলে কিন্তু আপনারা BN2 সেক্টরেরও কিন্তু সাফারি করতে পারেন। এই সাফারিটি ইনক্লুড করবে আপনাদের কমলদা ঝিল, এর সাথে পালামু ফোর্ট 1 আর পালামু ফোর্ট 2, মানে পালামু ফোর্ট নিউ আর ওল্ড দুটোই কিন্তু ইনক্লুডেড এর ভেতরে।
আমরা শিল্পী শুভমস ব্লগ আর কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে তুলে ধরবো সেই বিএন সেক্টর 2 মানে পালামু ফোর্টের সাফারি। সেটা কতটা রোমাঞ্চকর আর কতটা অদ্ভুত হতে পারে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। যদি এতটা অবধি আমাদের ভিডিও দেখে নিয়েছো তাহলে আরেকটু দেখেই নাও, এখানে তোমাদের জন্য কিছু ইনফরমেশন থাকতে চলেছে। নেতারহাট, বেতলা, রাঁচি যারা প্ল্যান করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, বেতলাতে 1 to 2 days তোমরা স্টে করতে পারো, তাহলে কিন্তু ভালোভাবে তোমাদের সাফারি বিএন সেক্টর 1 আর বিএন সেক্টর 2 দুটো সাফারি ভালোভাবে হয়ে যাবে। তো আমার তো বেতলা সাফারি ঘুরে ভীষণ ভালো লেগেছে। আমরা বিভিন্ন ধরনের জন্তু, জানোয়ার, পশু পাখি বিভিন্ন ধরনের দেখলাম। আর ঠিক 6টার সাফারি আপনারা করবেন তো ভীষণ ভালো লাগবে। দারুণ অসাম, ফাটাফাটি। সো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল রাইড। পুরো জার্নিটা কিন্তু খুব ওয়ান্ডারফুল ছিল। মাম্মাম, দাইজাই সবাই ছিল। উই স্পটেড চিতল ডিয়ার, বার্কিং ডিয়ার, অ্যান্টিলোপসও কিছু দেখেছি। ইনফ্যাক্ট বন মুরগি, পিকক, পিহেন, এছাড়া বাইসনও আমরা স্পট করেছি। সো ইট ওয়াজ আ ভেরি এক্সিলেন্ট অ্যান্ড ওয়ান্ডারফুল রাইড। আমাদের খুব ভালো লেগেছে। দাদাই একটু ঠান্ডা লাগছিল সকাল সকাল, বাট খুব ভালো লেগেছে। এই যে আমাদের এই জিপটা। আর ভাইয়া আপনার নাম কে? नसरुल अंसारी हुआ सर। আচ্ছা, তো দাদা আমাদের ড্রাইভার ছিলেন, খুব ভালোভাবে বুঝিয়েছে, ভালো স্টপ দেখিয়েছে। আর দাদা आपका नाम थोड़ा बता दीजिए। मकसूद अंसारी। अच्छा, आप क्या फॉरेस्ट गार्ड? फॉरेस्ट गार्ड, टूरिस्ट गाइड। আচ্ছা, ফরেস্ট গার্ড, ট্যুরিস্ট গাইড। আর দাদা কিন্তু অনেক কিছু জানে, অ্যানিমালসের ব্যাপারে অনেক ইনফরমেশন দিয়েছেন, পিকক থেকে শুরু করে বাইসন থেকে শুরু করে। আর বেস্ট টাইম দাদা, बेस्ट टाइम कौन सा गाने के लिए? बेस्ट टाइम आपका अर्ली मॉर्निंग है और लेट इवनिंग है। आपका स्टार्टिंग आपका अक्टूबर से हो जाता है। अक्टूबर से लेके मार्च तक बेस्ट टाइमिंग है। आपका ज़्यादा नजर आता है। আচ্ছা, সো শুনলেন দাদা আপনাদের বললো খুব 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 বাবা, এই লাঠিটা ধরুন। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এই বেতলা ফরেস্টটা কিন্তু ভিজিট করবেন। ওখানে আমরা আমাদের ফরেস্ট গাইডের সাথে কথা বলে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম BN2 সেক্টরের উদ্দেশ্যে। এখানে কিন্তু আলাদা করে তোমাদের টিকিট কাউন্টারে যাওয়ার কোনো দরকার নেই। আর এই যে বন্ধুরা, এটা হচ্ছে পালামু ফোর্টে যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে পালামু ফোর্টের গেট। সো এই যে আমরা কিন্তু এখন সাফারিতে এখনও আছি, আরও 1 ঘন্টা সাফারি হবে আমাদের, মানে ওটা বুক করলাম। তো ব্যাপারটা হচ্ছে যে এইটা ছিল BN1 সেক্টর। এই যে দিদাইও দেখছে, এটা ছিল BN1 সেক্টরেতে আমাদের যে প্রথম সাফারিটা ছিল। এবার আমরা যাব হচ্ছে BN2 সেক্টর, যেটা হচ্ছে পালামু ফোর্ট পড়ছে। আর তার সাথেই কিন্তু পড়ছে হচ্ছে আমাদের ওই কি রিভার যেন একটা, কাকে রিভার নাকি, রিভার, এই ঝিল কি ছিল একটা, কমলদার ঝিল, কমলদার লেক, ওই ঝিল টাইপের একটা জায়গা। তো সেখানে কিন্তু খুব সুন্দর এরিয়া আছে, একটা খুব সুন্দর ইকোসিস্টেম আছে, যেটা আমরা এক্সপ্লোর করতে চলেছি। আর পালামু ফোর্টে ওই জন্য আমরা গাইড আর দাইদিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। পুরো এই সাফারি জিপটাই আছে কিন্তু, হ্যাঁ। আর ওই জিপ মানে আমরা নর্মাল গাড়িও যেতে পারি, বাট ওখানে অনেকটা প্রবলেম হয়। আর এখানে এসে এরারাই ভালো ঘোরায় বলে আমরা এখানেই করলাম। বাট এখানে এক্সট্রা করে 1500 আরও দিতে হবে, তারপরেই কিন্তু গাড়িটা যাচ্ছে। পুরো গাড়িটা আমরাই বুক করেছি, কোনো আর কাউকে নিইনি জেনারেলি, কারণ প্রবলেম হয় অনেক। আমরা যেহেতু ফটোর কাজ করি তো সেই জন্য একটু টাইম লাগে ওনাদের থেকে। ওটা পুরো গাড়ি নিলে একটু ঝামেলাটা কম হবে। তো চলুন আপনাদের কমলদার ঝিল আর তার সাথে পালামু ফোর্টে দেখিয়ে দিই। আর আপনারা কিন্তু যদি গাড়ি নেন, স্পেশাল গাড়িই নেবেন, কারোর সাথে কিন্তু বুকিং করবেন না। স্পেশাল গাড়ি নিলে ভালোভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এই বেতলাতে কিভাবে তোমরা বুকিং করবে বা কিভাবেই ট্রি হাউসে থাকবে আমাদের মতো, সেই সমস্ত কমপ্লিট ইনফরমেশন দিয়ে ভিডিও অলরেডি তৈরি আছে। বাস গিয়ে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নিও। আশা করি এইটুকু করতেই পারবে তোমরা। তাহলে ওই কথাই রইল, তৈরি থেকো তোমরা পালামু ফোর্টের অ্যাডভেঞ্চারের জন্য। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। টাটা।